হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আলমা ম্যাটার ওয়ারিয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ডব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল মেন্স 2022 যেটা 2রা জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার লাস্ট মিনিট সাজেশন হিসাবে একটা জিকে পোস্টমর্টেম ক্লাস করতে চলেছি, যেখানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে ডিসকাস করা হবে সেই কোশ্চেন রিলেটেড। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি বেশিরভাগ কোশ্চেন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। একটা ভিডিও তোমাদের পক্ষে বিশাল হেল্পফুল হবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তারপর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। চলো শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন রয়েছে, স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন খ, রাজকুমারী অমৃতা কর। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী এবং তার সাথে সাথে প্রথম ফার্স্ট ক্যাবিনেট মিনিস্টার যেটা ছিল, ফার্স্ট ক্যাবিনেট মিনিস্টার, তার প্রথম মহিলা, একমাত্র মহিলা মন্ত্রী ছিলেন, একমাত্র মহিলা মন্ত্রী ছিলেন রাজকুমারী অমৃতা কর। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী। এবার যখনই আমরা স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী জেনে নিলাম, বাকি মন্ত্রীগুলোকেও একটু একটু করে আমরা জানবো। দেখো, জওহরলাল নেহরু, জে এল নেহরু কোন কোন মন্ত্রিত্ব পদ নিয়ে বসেছিলেন? তিনি ছিলেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং তার সাথে ছিলেন তিনি বিজ্ঞান মন্ত্রী। ঠিক আছে, এই তিনটে মন্ত্রিত্ব ছিল জওহরলাল নেহরুর কাছে। কি কি বললাম? প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী, বিজ্ঞান মন্ত্রী। এবার এই বলদেব সিং যেটা রয়েছে, বলদেব সিং দেখো ছিল তোমার ডিফেন্স মিনিস্টার, ডিফেন্স, ডিফেন্স মিনিস্টার বা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বলদেব সিং। এবার দেখবো আমরা যে জগজীবন রাম, জগজীবন রাম কি মন্ত্রী ছিলেন? ইনি ছিলেন তোমার লেবার মিনিস্টার, লেবার মিনিস্টার বা তোমার বলতে পারো যে শ্রম মন্ত্রী, শ্রম মন্ত্রী ছিলেন জগজীবন রাম। বলদেব সিং ছিলেন তোমার ডিফেন্স মিনিস্টার। হেলথ হয়ে গেল তোমার অমৃতা কর। আচ্ছা, এবার তোমার সুচেতা কৃপালিনী সম্বন্ধে একটু আমরা দেখবো। সুচেতা কৃপালিনী ছিলেন স্বাধীন ভারতের, স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। কোন রাজ্যের ছিলেন? ইউপি, উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। এবার আরেকটা জিনিস জানবো, যখন ইউপি বলছি, ইউপির তোমার গভর্নর, মহিলা গভর্নর, ঠিক আছে, মহিলা গভর্নর হলো প্রথম গভর্নর আর কি, প্রথম মহিলা গভর্নর ইউপি থেকে হয়েছিল। কি নাম? সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু। ঠিক আছে, সরোজিনী নাইডু প্রথম মহিলা গভর্নর। অবশ্যই মহিলা অ্যাড করতে হবে। এবার দেখো আর বাকি যেগুলো রয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভ ভাই প্যাটেল, এগুলো একটু নোট ডাউন করে নেবে, খুব কাজে দেবে কিন্তু। সর্দার বল্লভভাই প্যাটেল কি ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন প্রথম, মানে স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এবং তার সাথে তিনি কি ছিলেন? হোম মিনিস্টার, তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এবার রাজেন্দ্র প্রসাদ ছিল দেখো ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার, ফুড অ্যান্ড এগ্রিকালচার, এগ্রিকালচার মিনিস্টার ছিল তোমার রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এবার তোমার মনে হতে পারে স্বাধীন ভারতের তো প্রথম রাষ্ট্রপতি শুনেছি রাজেন্দ্র প্রসাদ। অবশ্যই স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, কিন্তু 1947 সালে দেখো যখন ক্যাবিনেট গঠন হচ্ছে দেশ চালানোর জন্য, তখন কিন্তু রাষ্ট্রপতি পদটা ছিল না, যেখানে ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ ছিলেন। তিনি পরবর্তীকালে 1950 সালে যখন রাষ্ট্রপতি পদটা তৈরি হলো, মানে সংবিধান লাগু হলো, তখন রাষ্ট্রপতি চালু হলো এবং তখন গিয়ে তোমার রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি হলেন। আর রেলমন্ত্রী, প্রথম রেলমন্ত্রী কে ছিল? একটু নোট ডাউন করে নেবে, একটু খাপছাড়া করে লেখা হচ্ছে, কিছু মনে করো না। রেলমন্ত্রী হলেন জন মাথাই, রেলমন্ত্রী হয়ে গেলেন স্বাধীন ভারতের প্রথম জন মাথাই। এডুকেশন মিনিস্টার বা শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী কে ছিলেন? শিক্ষামন্ত্রী ছিলেন দেখো মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, মৌলানা আবুল কালাম আজাদ। এবার ফাইন্যান্স মিনিস্টারটা একটু জেনে নেব। ফাইন্যান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী কে ছিলেন?
ষণ্মুখম চেট্টি, ষণ্মুখম চেট্টি। ওকে, আর কি বাকি থাকলো? হ্যাঁ, ল মিনিস্টার বা আইন মন্ত্রী একটা বাকি রয়েছে, আইন মন্ত্রী। এইটাও পরীক্ষায় খুব পড়ে। স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন? আইন মন্ত্রী ছিলেন বি আর আম্বেদকর, বি আর আম্বেদকর। ওকে, মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল। আর বললাম জওহরলাল নেহরুর আওতায় তিনটে প্রধান মন্ত্রিত্ব ছিল আর কি, প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং বিজ্ঞান মন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন প্রথম উপপ্রধানমন্ত্রী এবং তারপর ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, রেলমন্ত্রী জন মাথায়, আইনমন্ত্রী বি আর আম্বেদকর, ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার ছিল রাজেন্দ্র প্রসাদ। আর ফার্স্ট তোমার মহিলা আর কি মন্ত্রী ছিলেন একমাত্র রাজকুমারী অমৃতা কর, তিনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। জগজীবন রাম হলে লেবার মিনিস্টার বা শ্রম মন্ত্রী। ডিফেন্স মিনিস্টার ছিলেন বলদেব সিং। অর্থমন্ত্রী হলো এন ষণ্মুগম চেট্টি। ওকে, এই ছিল টোটাল। এর মধ্যে ফার্স্ট অপশন যেটা ছিল সুচেতা কৃপালিনী, তিনি হলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। কোন রাজ্যের ছিলেন? উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার সাথে সমগ্র ভারতবর্ষেরই প্রথম হয়ে গেলেন মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী। আর গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম মহিলা গভর্নর যদি বলা হয় তাহলে হয়ে যাবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ছিলেন গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। কোন রাজ্যের? ইউপিতে তিনি কিন্তু মহিলা গভর্নর ছিলেন। এবার সরোজিনী নাইডুর কন্যা পদ্মজা নাইডু, এটাও বলে দিই, পদ্মজা নাইডু। পদ্মজা নাইডু কি ছিলেন? পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট মহিলা বা ফিমেল গভর্নর। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডুর কন্যা পদ্মজা নাইডু। ওকে, চল পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন রয়েছে দেখো, ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী কে? আচ্ছা, এক্ষুনি মন্ত্রী দিয়ে গেলাম, এতগুলো মন্ত্রী তোমাদের বললাম, এই প্রশ্নটা লাস্টে করব আমরা। ওকে, যাতে তোমাদের আর কি বিরক্ত না লেগে যায়। চলো, দলত্যাগ বিরোধী আইন, এই আইনটা দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল যেটাকে বলা হয়, অ্যান্টি ডিফেকশন ল। ঠিক আছে, এটা কত নম্বর তফসিল? তফসিলকে ইংরেজিতে বলা হয় শিডিউল, শিডিউল, SCHEDULE, যেটাকে অনেকে স্কিডিউল উচ্চারণ করে, অ্যাকচুয়ালি শিডিউল উচ্চারণ, যাই হোক। তো এই শিডিউল কত নম্বর শিডিউলে বর্ণনা করা হয়েছে দলত্যাগ বিরোধী আইনকে? 11, 20, 9, 10। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, 10 নম্বর শিডিউলে বা তফসিলে বর্ণিত হয়েছে দলত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন ল। মানে কোনো ব্যক্তি ধরো একটা পার্টি থেকে আর কি তোমার দাঁড়িয়ে এমপি কিংবা এমএলএ হয়েছে, সেই ব্যক্তি পার্টি থেকে সেই পার্টি থেকে মানে এমপি এমএলএ হওয়ার পর যদি পার্টি চেঞ্জ করতে যায় তাহলে তার এগেনস্টে দলত্যাগ বিরোধী আইন নিয়ে আসা যায়। অবশ্যই দলত্যাগ বিরোধী আইন প্রস্তাব যে কেউ করতে পারে, যে কোনো পার্টি করতে পারে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট কে করবে? ইমপ্লিমেন্ট করবে তোমার স্পিকার, লোকসভার স্পিকার, বিধানসভার ক্ষেত্রে বিধানসভার স্পিকার। ওকে, ওকে, এবার অ্যান্টি ডিফেকশন ল তাহলে কি জিনিস বোঝা গেল? শিডিউল কত নম্বর? 10 নম্বর শিডিউল। এবার এই অ্যান্টি ডিফেকশন ল এটা কত নম্বর সংবিধান সংশোধনে যুক্ত করা হয়? 52তম, 52তম সংবিধান সংশোধন, 52তম সংবিধান সংশোধন। ঠিক আছে, এটা হলো তোমার 1985 সালে। 1985 সালে তোমার 52তম সংবিধান সংশোধনে কি যুক্ত হলো? এই তোমার অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন। আর এরপর দেখো 11তম যেটা রয়েছে এটা হলো পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েতি রাজ। 11তম তফসিলে বা শিডিউলে বর্ণিত হয়েছে পঞ্চায়েতি রাজ। 12তমতে যেটা রয়েছে, আমাদের টোটাল 12টা শিডিউল রয়েছে, তার মধ্যে 12তমতে কি রয়েছে? মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি বর্ণিত হয়েছে 12তমতে। আর 9 নম্বরে, যেটা 9 নম্বর আমরা বলে থাকছি, 9 নম্বরে দেখো আমাদের কি বর্ণিত হয়েছে, তাহলে হয়ে যাবে এখানে আচ্ছা 9 রয়েছে আবার 9 নম্বরে যত সম্ভব জুডিশিয়াল, হ্যাঁ জুডিশিয়াল রিভিউ, জুডিশিয়াল রিভিউ এর কথা বলা হয়েছে 9 নম্বর তফসিলে। আর দেখো 8 নম্বর, এটাও পরীক্ষায় খুব পড়ে, 8 নম্বর যেটা, 8 নম্বরে বলা হয়েছে তোমার ল্যাঙ্গুয়েজ, 8 নম্বরে বলা রয়েছে ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা 8 নম্বরে ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। আর 7 নম্বরটাও অনেক সময় পরীক্ষায় আসে, 7 নম্বরটা একটু বলে দিচ্ছি।
7 নম্বর যেটা সেটাতে বলা হয়েছে তোমার সেন্টার আর স্টেট স্টেট এদের মধ্যে ক্ষমতার বন্টন। ওকে, তাহলে কি কি বললাম? 11তম 12তম এই দুটো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 11তম হলো পঞ্চায়েতি রাজ, 12তম হলো মিউনিসিপ্যালিটি, 10 নম্বর হলো অ্যান্টি ডিফেকশন ল, 8 নম্বর এটাও পরীক্ষায় পড়ে, 9 নম্বর অতটা পরীক্ষায় পড়ে না, জুডিশিয়াল রিভিউ যেটা রয়েছে। 8 নম্বরে রয়েছে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। ভারতের কটা ভাষা বর্তমানে? 22টা ভাষা রয়েছে। প্রথমে ছিল 14টা, তারপরে যুক্ত হয়েছে 8টা, টোটাল 22টা বর্তমানে ভাষা রয়েছে। আর 7 নম্বর যেটা সেন্টার আর স্টেটের মধ্যে ক্ষমতার বন্টন বর্ণনা করা হয়েছে 7 নম্বর। এই সম্বন্ধে আরেকটা শিডিউল খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, সামনের পরীক্ষায় দিলেও দিতে পারে কোনো একটাতে। দেখো 6 নম্বর যেটা শিডিউল সেখানে কি বর্ণিত রয়েছে? ট্রাইবাল এরিয়াতে তোমার স্পেশাল প্রভিশন যেটা রয়েছে ট্রাইবাল এরিয়ার ক্ষেত্রে সেটা রয়েছে 6 নম্বর। রিসেন্টলি লাদাখে তোমার আর কি আন্দোলন দেখা দিয়েছিল, এই লাদাখের জনগণ আর কি বলতে চাইছে তাদেরকে 6 নম্বর শিডিউলের মধ্যে নিয়ে আসা হোক, কারণ এখানে ট্রাইবাল এরিয়ার জন্য স্পেশাল কিছু প্রভিশন রয়েছে। মানে আমাদের যেমন পঞ্চায়েতি রাজ যে সিস্টেমটা রয়েছে সেখানে কিন্তু লোকাল সেলফ গভর্নমেন্টটা একটু অন্য ধরনের, তারা সম্পূর্ণভাবে আইন তৈরিও করতে পারে। লোকাল সেলফ গভর্নমেন্ট বা পঞ্চায়েত যেটা রয়েছে এই ট্রাইবাল এরিয়াতে তারা নিজেদের মতো করে কিন্তু আইনও তৈরি করতে পারে। সেই জন্য আর কি তোমার বর্তমানে লাদাখ যে ইউনিয়ন টেরিটরি রয়েছে তারা চাইছে তাদের ইউটিকে আর কি 6 নম্বর শিডিউলে নিয়ে আসা হোক। ওকে, আর 1 নম্বর শিডিউল থেকে অনেক সময় পরীক্ষায় আসে। 1 নম্বর যেটা তাতে বলা রয়েছে ভারতের যে টেরিটরি অফ ইন্ডিয়া এটা সম্বন্ধে বর্ণনা করা রয়েছে 1 নম্বর শিডিউলে। ওকে, চলো পরের প্রশ্ন দেখবো। এই কটা এখান থেকে ইম্পর্টেন্ট। 1 নম্বর বললাম টেরিটরি অফ ইন্ডিয়া, তারপর 2 3 অতটা মনে রাখার দরকার নেই, যদিও 2 নম্বরে রয়েছে স্যালারি, মানে কাকে কত স্যালারি দেওয়া হবে সেটা। আচ্ছা বললাম তখন লিখেই দিই। 2 নম্বরে রয়েছে স্যালারি, ঠিক আছে, মানে রাষ্ট্রপতির কত স্যালারি হবে, তারপর চিফ জাস্টিসের কত স্যালারি হবে, জাস্টিসের কত স্যালারি হবে, এই আর কি যত পদগুলো রয়েছে সাংবিধানিক পদ তাদের কত স্যালারি হবে সেটা এখানে বর্ণনা করা রয়েছে। আর 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে রয়েছে তোমার ওথ। ওথ মানে হলো তোমার আহ, কে কার কাছে আর কি শপথ নেবে, এই ওথ নেবে বা শপথ নেবে, এটা 3 নম্বরে রয়েছে। 4 নম্বর যেটা, আচ্ছা 4 নম্বরে রয়েছে তোমার অ্যালোকেশন অফ সিট, মানে বিভিন্ন স্টেটের মধ্যে কত কি সিট এর বিভাজন হবে, লোকসভার সিটের কি বিভাজন হবে, রাজ্যসভার সিটের কি বিভাজন হবে, এটা 4 নম্বর। অ্যালোকেশন অফ সিট, অ্যালোকেশন অফ সিট, ঠিক আছে, আহ, মানে কোন রাজ্যের কত আর কি ভাগ্যে সিট পড়বে সেটা হলো 4 নম্বর। আর 6 নম্বর যখন বললাম ট্রাইবাল এরিয়া, তখন 5 নম্বর হলো শিডিউল এরিয়া, ঠিক আছে, মানে কাস্ট যেখানে রয়েছে তাদের আর কি যে প্রভিশনটা সেটা 5 নম্বরে। 6 নম্বরে বললাম ট্রাইবাল এরিয়া, 7 নম্বরে কি বললাম সেন্টার স্টেট ক্ষমতার বন্টন, 7 নম্বরে সেন্টার স্টেট ক্ষমতার বন্টন। 8 নম্বরে বললাম ল্যাঙ্গুয়েজ, যেখানে 22টা ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। 9 নম্বরে বললাম আমরা জুডিশিয়াল রিভিউ। 10 নম্বরে বললাম দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল, যেটা 52তম সংবিধান সংশোধন 1985 সালে যুক্ত হয়। আর এখান থেকে বললাম 11তে পঞ্চায়েতি রাজ কবে যুক্ত হয়? 1992, 73তম সংবিধান সংশোধন, 73তম সংবিধান সংশোধন। আর মিউনিসিপ্যালিটি হলো 12তম, এটা 1992 সালে, এটা হলো 74তম সংবিধান সংশোধন। ওকে, চল পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন রয়েছে কততম সংবিধান সংশোধনীতে নাগাল্যান্ড রাজ্য হিসাবে স্বীকৃতি পায়? দেখো নাগাল্যান্ড রাজ্য হিসাবে স্বীকৃতি পায় 13তম সংবিধান সংশোধনে। অপশন খ যেটা রয়েছে সেটা সঠিক উত্তর হবে। 13তম সংবিধান সংশোধনীতে নাগাল্যান্ড রাজ্য হিসাবে স্বীকৃতি পায়। এবার 13তম সংবিধান সংশোধনী এটা কবে হয়েছিল? 1962 সালে তোমার 13তম সংবিধান সংশোধনী হয়েছিল। ওকে, 13তম তাহলে কবে বললাম? 1962 সালে। এবার দেখো ইম্পর্টেন্ট কিছু সংবিধান সংশোধনী দেখবো। প্রথম যেটা রয়েছে, প্রথম সংবিধান সংশোধনী 1951 সালে। 1950 আমাদের সংবিধান কার্যকরী হচ্ছে 26শে জানুয়ারি, ঠিক আছে, 1950 26 জানুয়ারি এটা আমাদের সংবিধান কার্যকরী হচ্ছে, সংবিধান কার্যকরী হচ্ছে। ওকে, আর তার পরের বছরে 1951 সালে তোমার প্রথম সংবিধান সংশোধন হয়ে গেল।
এরপর কিছু কিছু আমরা ইম্পর্টেন্ট দেখব, যেমন দেখো তোমার এটা হলো প্রথমটা গেল। এরপর 42তম সংবিধান সংশোধন, 42তম বা 42nd যেটা রয়েছে, এই 42তম সংবিধান সংশোধনকে বলা হয় মিনি কনস্টিটিউশন, মিনি কনস্টিটিউশন। এখানে প্রচুর তোমার আর্টিকেল চেঞ্জ করা হয়েছিল, মানে সংবিধানের অনেক কিছু এখানে চেঞ্জ করা হয়েছিল। তার মধ্যে এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে প্রিয়াম্বল বা প্রস্তাবনা, প্রস্তাবনা যেটা ভারত সংবিধানের মুখপত্র বলতে পারো, প্রস্তাবনা প্রথমে যেটা থাকে, সেই প্রিয়াম্বল এখানে সংশোধন হয়েছিল এই 42তম সংবিধান সংশোধনে, ঠিক আছে, সংশোধিত হয়। এবার এই 42তম কবে হয়েছিল? 1976 সালে। 1976 সালে সংবিধান সংশোধনে তোমার 42তম সংবিধান সংশোধন, যাকে আমরা মিনি কনস্টিটিউশন বা সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলছি, তাতে প্রিয়াম্বল কিন্তু প্রস্তাবিত হয়েছিল। ওকে, এই প্রিয়াম্বলে কিন্তু এই সময়তেই সেকুলার কথাটা অ্যাড করা হয়, সেকুলার কথাটা অ্যাড করা হয়। ওকে, এবার দেখো 44তম সংবিধান সংশোধন থেকে পরীক্ষায় আসে। 44তম সংবিধান সংশোধন মানে হলো 1978 সাল। এই 1978 সালে তোমার 44তম সংবিধান সংশোধন হয়েছিল, যেখানে তোমার আচ্ছা, এটা তোমার কি বলবো, সম্পত্তির অধিকার, সম্পত্তির অধিকার যেটা রয়েছে, সেই সম্পত্তির অধিকারকে কি থেকে, আমাদের যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে, ফান্ডামেন্টাল রাইট থেকে লিগ্যাল রাইটে এটাকে কনভার্ট করা হয়েছে। ফান্ডামেন্টাল রাইট থেকে একে কি করে দেওয়া হয়েছে? লিগ্যাল রাইট। এইটাও পরীক্ষায় আসে, এই দুটো টার্ম ওই জন্য লিখে দিলাম যে সম্পত্তির অধিকার কত নম্বর আর্টিকেলে ছিল? 31 নম্বর আর্টিকেলে ছিল, সেখান থেকে কততে ট্রান্সফার করে দেওয়া হলো? 300 ক বা 300 এ এই ধারাতে পরিবর্তন করে দেওয়া হলো। এটা 44তম সংবিধান সংশোধন, ঠিক আছে। আর আরেকটা তোমার এখানে বলবো, যেহেতু এখানে বলেছি নাগাল্যান্ড রাজ্য, নাগাল্যান্ড হলো 13তম সংবিধান সংশোধন 1962 সাল। আরেকটা বলবো 1975 সালে তোমার সংবিধান সংশোধন হলো ওটা 1975 সালে। আচ্ছা, এটা সিকিম, সিকিম রাজ্যটা গঠন করা হয় তোমার 1975 সালে, ঠিক আছে। 1975 সালে সিকিম রাজ্য গঠন করা হয়। আমি বলে দেবো তোমার কততম সংবিধান সংশোধন এটা। হ্যাঁ, 36তম সংবিধান সংশোধন, 36তম সংবিধান সংশোধন। ওকে, 36তমতে 1975 সালে সিকিম গঠিত হয়। এছাড়া আরো কিছু আমরা দেখব, যেমন ধরো 99তম যেটা রয়েছে, এটা পরীক্ষায় পড়তে পারে। 99তম যেটা, সেটা হলো তোমার 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোর, যেটা ভারত আর বাংলাদেশের মধ্যে আর কি এই নিয়ে বিবাদ চলছিল, সেই 3 বিঘা করিডোর বাংলাদেশকে দান করে দেওয়া হয়েছে 99তম। আচ্ছা, সরি, এটা 100তম, সরি 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 একদম সরি, 100তমতে তোমার 3 বিঘা করিডোরকে দান করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর 99টা ইম্পর্টেন্ট, এটাও বলতে ভুলে গেছিলাম। 99তম যেটা, সেটা হলো ন্যাশনাল জুরিসডিকশন অথরিটি অ্যাপয়েন্টমেন্ট কমিটি, সরি, ন্যাশনাল জুরিসডিকশন অ্যাপয়েন্টমেন্ট কমিটি যেটা, সেইটা তৈরি করা হয়েছিল। এটা একমাত্র সংবিধান সংশোধন যেটা সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়, বাতিল করে দেয়। ওকে, সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। তাহলে কি কি বললাম এখানে? বেশ কিছু ইম্পর্টেন্টের মধ্যে এই তোমার, হ্যাঁ আরো কয়েকটা বলবো। 61তম, 61তমতে তোমার ভোটের বয়স, ভোটের বয়স কত করা হয়েছিল? 21 থেকে কমিয়ে 18 করা হয়। এটা কবে হয়েছিল? 1989 সালে, ঠিক আছে। 1989 সালে 61তম সংবিধান সংশোধনে ভোটাধিকার 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। আর তোমার 52তম তো বললাম, দশম শিডিউল, এর আগের কোশ্চেনে বললাম। তারপর তোমার পঞ্চায়েতি রাজ বলে দিয়েছি, মিউনিসিপ্যালিটি বলে দিয়েছি। মোটামুটি এখান থেকে তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে। 100তম যেটা সংবিধান সংশোধন, সেটা হলো 3 বিঘা করিডোর বাংলাদেশকে দান করা হচ্ছে। আর 101তম যেটা, 101তম, এটা মনে রাখতে হবে, জিএসটি। জিএসটি তোমার কত নম্বর সংবিধান সংশোধন? 101তম সংবিধান সংশোধন। জিএসটি কবে চালু হয়? 1 জুলাই থেকে শুরু হয়, 1 জুলাই 2017-তে চালু করা হয় জিএসটি। ওকে, তাহলে কি কি বললাম এখান থেকে একবার রিভিশন দিয়ে নেব। কততম সংবিধান সংশোধনীতে নাগাল্যান্ড যুক্ত হয়? তাহলে 13তম সংবিধান সংশোধনী 1962। এরপর আরেকটা প্রশ্ন আসে এই তোমার রাজ্য সম্পর্কিত, সেটা হলো 1975 সালে সিকিম রাজ্য
একটা অঙ্গরাজ্য হিসেবে ভারতে যুক্ত হয় কততম সংবিধান সংশোধনী? 36তম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়। ওকে, আর এখানে দেখো প্রথম সংবিধান সংশোধনী হচ্ছে 1951 সালে। তারপর 42তম সংবিধান সংশোধনকে বলছি আমরা মিনি কনস্টিটিউশন বা সংবিধানের ক্ষুদ্র সংস্করণ, যেটা 1976 সালে হচ্ছে। 44তম সংবিধান সংশোধন যেটা হচ্ছে 1978 সালে। এখানে সম্পত্তির অধিকারকে ফান্ডামেন্টাল রাইটস থেকে শিফট করে দেওয়া হচ্ছে লিগ্যাল রাইটে। মানে প্রথমে এটা প্রত্যেক ব্যক্তির অধিকার ছিল, একদম ফান্ডামেন্টাল রাইট ছিল, সেখান থেকে সরিয়ে লিগ্যাল রাইট করে দেওয়া হচ্ছে। মানে সরকারের যদি ইচ্ছে হয় কোনো জায়গায় দেখে যে এখানে প্রফিটেবল রয়েছে, তাহলে তোমাকে ছাড়তে হবে জায়গাটা, এইটা হলো ব্যাপার। তো এটা 31 নম্বর ধারাতে প্রথমে ছিল, সেখান থেকে সরিয়ে 300 ক-তে স্থানান্তরিত করা হয়েছে। ওকে, এটা গেল 78। এবার সংবিধান চালু হচ্ছে আমাদের 26শে জানুয়ারি 1950, কার্যকরী হচ্ছে। আর এখান থেকে বললাম 99তম যেটা সংবিধান সংশোধন NJAC, মানে ন্যাশনাল জুরিসডিকশন অ্যাপয়েন্টমেন্ট কমিটি, এটাকে তোমার 99তম সংবিধান সংশোধন যেটা 2015 সালে হয়েছিল, সেটাকে আর কি বাতিল করে দিচ্ছে সুপ্রিম কোর্ট। এটা হলো একমাত্র সংবিধান সংশোধন যেটাকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। 100তমতে হলো 3 বিঘা করিডোর যেটা বাংলাদেশকে দান করে দিয়েছে ভারতবর্ষ, সেটা 100তম সংবিধান সংশোধন। 101তম হলো জিএসটি, যেটা 1 জুলাই 2017-তে চালু হচ্ছে। আর একটা পয়েন্ট আমি এখানে স্কিপ করে গেছি, যেটা পরীক্ষায় খুব পড়ে, 86তম সংবিধান সংশোধন। 86তম হলো 2002 সালে। এটা হলো এডুকেশন, রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন। ঠিক আছে, মানে আমাদের এডুকেশন বা শিক্ষার অধিকার 6 থেকে 14 বছরটা একটু মনে রাখতে হবে। 6 থেকে 14 বছরের শিশুদের প্রত্যেককে শিক্ষার অধিকার রয়েছে, মানে সরকার বাধ্য তাদেরকে শিক্ষিত করতে। ওকে, এটা হলো 86তম সংবিধান সংশোধন। ওকে, চল পরের প্রশ্ন দেখবো। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু নোট ডাউন করে নাও, ঠিক আছে। এবার দেখবো যে টিস্কো কবে স্থাপিত হয়। টিস্কো এখানে অপশন রয়েছে দেখো, 1950, 1905, 1907, 1913। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, 1907 সালে টিস্কো তৈরি হয়। কোথায় তৈরি হয়? জামশেদপুর। জামশেদপুর, এই জামশেদপুর কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন পড়ে, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? তাহলে সুবর্ণরেখা, সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর অবস্থিত। ঠিক আছে, তাহলে পরে এখান থেকে এই কটা পয়েন্ট গেল। টিস্কো হলো 1907 সালে জামশেদপুরে তৈরি হচ্ছে, ঝাড়খণ্ডের জামশেদপুরে, যেটা সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। টিস্কো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এর ফুল ফর্ম টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ওকে, এবার দেখবো, এবার কিছু পয়েন্ট আমরা এই স্টিল কোম্পানি থেকে দেখবো। দেখো স্টিল কোম্পানিকে আর কি কে কন্ট্রোল করে? তাহলে হয়ে যাবে সেল, সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, সেলের ফুল ফর্ম হলো স্টিল অথরিটি, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ওকে, এই সেলের বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন? এটা পরীক্ষায় বসতে পারে। চেয়ারম্যান কে রয়েছেন? সোমা মণ্ডল, সোমা মণ্ডল। ওকে, তাহলে পরে সেলের চেয়ারম্যান পেয়ে গেলাম। এবার দেখবো সেল বললাম আমরা কি, যে স্টিল অথরিটি ভারতবর্ষে যতগুলো রয়েছে তাদেরকে কন্ট্রোল করে এই সেল। এবার আমরা আরো কয়েকটা দেখবো, যেমন হলো রাউরকেল্লা। আচ্ছা, বাংলাতেই লিখি, রাউরকেল্লা, রাউরকেল্লা একটা পেয়ে গেলাম। তারপর হলো বোকারো, বোকারো স্টিল প্ল্যান্ট, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট। তারপর রয়েছে তোমার ভিলাই, ভিলাই, ভিলাই স্টিল প্ল্যান্ট হয়ে গেল। তারপর রয়েছে তোমার আচ্ছা আহ দুর্গাপুর আর বার্নপুর, দুর্গাপুর আর বার্নপুর, বার্নপুরটাকে আমরা বলে থাকি ইসকো। ঠিক আছে, ইসকো, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ঠিক আছে, ইসকো হয়ে গেল বার্নপুর। এই বার্নপুর আর দুর্গাপুর এই দুটো ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, আমাদের পশ্চিমবঙ্গে। বার্নপুর তোমার এটা আসানসোলে অবস্থিত। আর দুর্গাপুর, দুর্গাপুর তো তোমরা জানো বর্ধমানে পড়ছে। ওকে, তো এই বার্নপুর যেটা সেটা তোমার কার সহযোগিতায় তৈরি হয়? তাহলে হয়ে যাবে তোমার ইউএসএসআর, ইউএসএসআর এর সহযোগিতায় তোমার তৈরি হয় বার্নপুর। ওকে, আর যেটা দুর্গাপুর রয়েছে, এই দুর্গাপুরটা হলো ইউকে, ইউনাইটেড কিংডমের সহযোগিতায়। রাউরকেল্লা যেটা রয়েছে, রাউরকেল্লাটা তোমার অবস্থিত ওড়িশাতে। ওড়িশার রাউরকেল্লা আমরা একটা স্টেশনও জানি, ওড়িশা, ওড়িশার রাউরকেল্লা, এটা তোমার তৈরি হচ্ছে জার্মানি, জার্মানির সহযোগিতাতে, জার্মানির সহযোগিতাতে তৈরি হচ্ছে। সালটাও একটু জেনে নেব, 1959।
1959 তৈরি হচ্ছে তোমার ওড়িশার রাউরকেল্লা, যেটা জার্মানির সহযোগিতাতে তৈরি হচ্ছে। এবার বোকারো স্টিল প্ল্যান্ট, বোকারো যেটা রয়েছে এটা হলো 1964, 1964 সাল, এটাও পরীক্ষায় পড়ে। বোকারো কার সহযোগিতাতে তৈরি হয়েছে? তাহলে এটাও হয়ে যাবে ইউএসএসআর। বোকারো কোথায়? বোকারো তোমার ঝাড়খণ্ডে অবস্থিত, এটাও হলো ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। ওকে। আর ভিলাই, ভিলাই হলো ছত্তিশগড়, ছত্তিশগড়। এবার এই ছত্তিশগড়ের যে ভিলাই, এটা তোমার তৈরি হচ্ছে ইউএসএসআর, এটা হলো ইউএসএসআর। ওকে। তাহলে পরে এখান থেকে এতগুলো পয়েন্ট আমরা জানলাম। টিসকো হলো 1907 সালে, তৈরি হচ্ছে কোথায়? ঝাড়খণ্ডের জামশেদপুরে। জামশেদপুর কোন নদীর তীরে? এটাও পরীক্ষায় পড়ে, সুবর্ণরেখা নদীর তীরে। এবার বললাম সেল, যত আমাদের মানে ভারত সরকারের যে স্টিল কোম্পানিগুলো রয়েছে তাদেরকে কন্ট্রোল করার জন্য একটা বোর্ড রয়েছে, সেটা হলো সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এই সেল যে রয়েছে, সেলের বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন? রিসেন্টলি চেঞ্জ হয়েছেন, এবং মহিলা যেহেতু চেয়ারম্যান রয়েছেন, এটা পরীক্ষায় পড়তে পারে, নাম হলো সোমা মণ্ডল। এটা একটু মনে রাখবে। রাউরকেল্লা ওড়িশাতে অবস্থিত, এটা জার্মানির সহযোগিতায় তৈরি হচ্ছে 1959-এ। ওকে। আর তোমার তারপর বোকারো যেটা ঝাড়খণ্ডে রয়েছে, 1964 সালে তৈরি হয়েছে ইউএসএসআর এর সহযোগিতায়। ভিলাই, সেটাও ইউএসএসআর এর, ইউএসএসআর মানে সোভিয়েত রাশিয়া, যেটা তার সহযোগিতায় তৈরি হচ্ছে। এই ভিলাইটা হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। এরপর বার্নপুর রয়েছে, বার্নপুর আর দুর্গাপুর দুটোই আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। তো বার্নপুরে যেটা রয়েছে সেটাকে আমরা বলি ইসকো, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এটাও ইউএসএসআর এর সহযোগিতায়। আর দুর্গাপুরে যেটা, সেটা হলো ইউকে এর সহযোগিতাতে তৈরি হচ্ছে। ইউকে মানে ইউনাইটেড কিংডম বা ব্রিটেনের সহযোগিতাতে তৈরি হচ্ছে দুর্গাপুর। ওকে। আচ্ছা, ইসকোটার, ইসকোটার সালটাও পরীক্ষায় পড়ে, সালটা কোন একটা সালে পরীক্ষায় পড়েছিল, 1918। ওকে। চলো পরের প্রশ্ন দেখবো। নেক্সট প্রশ্নতে শিফট করবো আমরা। পুরাণ সংখ্যা কয়টি? পুরাণ কয়টি রয়েছে এটা আমাদেরকে জানতে হবে, যে পুরাণ কটা রয়েছে আমাদের। অপশন রয়েছে 4, 8, 14, 18। সঠিক উত্তর হয়ে যাবে 18টা পুরাণ রয়েছে। দেখো এখানে বেশ কিছু জিনিসের আমি সংখ্যা বলে দেব। আমাদের বেদ কটা রয়েছে? বেদ হলো 4টি, বেদ 4টি। এবার দেখবো বেদাঙ্গ, বেদাঙ্গ কটা? বেদাঙ্গ হলো 6টি। এবার হলো তোমার দর্শন, যে ভারতীয় দর্শন আর কি, ভারতীয় পুরাতন দর্শন, তার সংখ্যা কটা? দর্শন হয়ে গেল 6টা, 6, 6টি। আর রয়েছে তার মধ্যে রয়েছে তোমার পুরাণ বললাম 14, আর ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ব্রাহ্মণ হলো 18টি। এর মধ্যে সব থেকে মোস্ট পপুলার বলতে পারো শতপথ ব্রাহ্মণ, সব থেকে শতপথ ব্রাহ্মণ, ঠিক আছে। শতপথ ব্রাহ্মণ হলো সব থেকে আর কি বলতে পারো মেন, এই 18টা ব্রাহ্মণের মধ্যে মেন হলো শতপথ ব্রাহ্মণ। আচ্ছা, দর্শন বললাম, বেদাঙ্গ বললাম। আচ্ছা, উপনিষদ, উপনিষদ সংখ্যা, এটা পরীক্ষায় পড়ে। উপনিষদ, উপনিষদ সংখ্যা কটা? 108টা উপনিষদ রয়েছে। আচ্ছা, আর সত্যমেব জয়তে, এখান থেকে পড়ে সত্যমেব, সত্যমেব, সরি, সত্যমেব জয়তে, এটা কোন উপনিষদ নেওয়ার থেকে নেওয়া হয়েছে? তাহলে হয়ে যাবে মুন্ডক উপনিষদ, মুন্ডক উপনিষদ, এটা পরীক্ষায় পড়ে। আর তোমার এখান থেকে বাকি কি থাকলো? হ্যাঁ, ঋগ্বেদে শ্লোকের সংখ্যা পড়ে, ঋগ্বেদে শ্লোক সংখ্যা, এটা হলো 1028টা। ওকে। এতগুলো পয়েন্ট তোমাকে একটু মনে রাখতে হবে। আমাদের বেদ 4টে, 4টে বেদের মধ্যে তোমার তো জানোই ঋক, সাম, যজু, অথর্ব, নাম পড়ে না। বেদ সংখ্যা 4টে, এটা পরীক্ষায় পড়তে পারে। বেদাঙ্গ রয়েছে 6টা, দর্শন রয়েছে 6টা, ঠিক আছে। ব্রাহ্মণ রয়েছে টোটাল 18টা, ব্রাহ্মণ আর তোমার পুরাণ সংখ্যা, পুরাণ আর ব্রাহ্মণ দুটো হলো 18। ওকে। উপনিষদের সংখ্যা হলো 108টা। আর ব্রাহ্মণের মধ্যে শতপথ ব্রাহ্মণ, এটাই হলো মেন ব্রাহ্মণ বলতে পারো। আর এখান থেকে পরীক্ষায় পড়ে সত্যমেব জয়তে, এই কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। আর ঋগ্বেদের শ্লোকের সংখ্যা পড়ে, এটা হলো 1028টা। ওকে। আর ঋগ্বেদে মেন নদী, মেন রিভার কোনটা ছিল? মেন রিভার ছিল সরস্বতী, সরস্বতী নদীকে মেন রিভার হিসাবে মানা হতো। ওকে। এবং এর আগের দিন ক্লাসে করিয়েছি যে সরস্বতী ছিল মানে নদীর দেবী হয়েছিল, আগে ছিল আর কি সরস্বতী।
ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখবো। তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন? তৈমুর লং অপশন রয়েছে দেখো 1398, 1331, 1221 আর 1761। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার 1398 সঠিক উত্তর হয়ে যাবে। তৈমুর লং 1398। 1221 এটা হয়ে যাবে চেঙ্গিজ খাঁ। চেঙ্গিজ খাঁ। চেঙ্গিজ খাঁ। ওকে, চেঙ্গিজ খাঁ হয়ে গেল 1221। আর 1761 যেটা, এটা আহমদ শাহ আবদালি। আহমদ শাহ আবদালি। ঠিক আছে, আহমদ শাহ আবদালি হয়ে গেল 1761। আর একটা রয়েছে তোমার, সেটা হলো নাদির শাহ 1739। 1739 হলো নাদির শাহ। নাদির শাহ ভারত আক্রমণ করে। এবার সেই সময় কে ভারতবর্ষে রাজত্ব করছিল সেটা আমাকে জানতে হবে। তৈমুর লং যখন তোমার 1398 আর কি অ্যাটাক করে, তখন আচ্ছা 1398 ছিল নাসির উদ্দিন মোহাম্মদ। নামগুলো একটু মনে রাখতে হবে। নাসির উদ্দিন, নাসির উদ্দিন মোহাম্মদ। তখন কোন রাজবংশের রাজত্ব চলছিল? তাহলে তুগলক। তুগলক বলে যে সুলতানি সাম্রাজ্য ছিল, সেটার রাজত্ব চলতো 1398 যখন তৈমুর লং ভারত আক্রমণ করে। আর চেঙ্গিজ খান 1221 যখন অ্যাটাক করলো, তখন কে ছিল? তখন ছিল ইলতুৎমিশ। ইলতুৎমিশ। ঠিক আছে, ইলতুৎমিশ যখন আক্রমণ করে, তখন ইলতুৎমিশ কোন বংশের? তাহলে দাস বংশ। দাস বংশ। আর আহমদ শাহ আবদালি 1761 ভারত আক্রমণ করেন, তখন পানিপথের যুদ্ধ হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ। তৃতীয় যুদ্ধ। ঠিক আছে, পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। কাদের সাথে হয়েছিল? তোমার মুঘলদের সাথে, সরি মুঘল না, তোমার মারাঠাদের সাথে হয়েছিল। মারাঠা। ওকে, মারাঠার হয়ে নেতৃত্ব কে দিয়েছিলেন সেটাও পরীক্ষায় পড়তে পারে। কোন একটা পরীক্ষায় পড়েও ছিল এই কোশ্চেনটা। সদাশিব রাও। সদাশিব রাও তোমার নেতৃত্ব দিয়েছিল, মানে সেনাপতি ছিল মারাঠাদের সদাশিব রায়। আর পানিপথের তৃতীয় যুদ্ধ হলো আহমদ শাহ আবদালি। ইনি আর কি আফগানিস্তান থেকে অ্যাটাক করেছিলেন। এবার এই সময় তোমার ভারতের 1761 শাহ আলম টু, মানে মুঘল সম্রাট ছিলেন শাহ আলম, আলম দ্বিতীয়। শাহ আলম টু। ওকে, তখন মুঘল সম্রাট ছিলেন। আর 1739 সালে যখন নাদির শাহ ভারত আক্রমণ করেন, দেখো শাহ আলম টু কিন্তু আহমদ শাহ আবদালির সাথে হয়ে, মানে টোটাল 4টে ফ্রন্ট এই মারাঠাদের এগেনস্টে যুদ্ধ করেছিল। ঠিক আছে, তার মধ্যে মুঘলরাও কিন্তু আহমদ শাহ আবদালির সাথে হয়ে আর কি যুদ্ধ করেছিল, মানে পানিপথের তৃতীয় যুদ্ধ। ওকে, এবার জানতে হবে নাদির শাহ। নাদির শাহ 1739 বললাম। নাদির শাহ যখন ভারত আক্রমণ করে, তখন মুঘল সম্রাট কে ছিল? মুঘল সম্রাট ছিল মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ। ওকে, এতগুলো পয়েন্ট আমরা জানলাম। দেখো টোটাল 4টে অ্যাটাক। আরেকটা তোমার সিন্ধু দেশ অ্যাটাক, সেটাও বলে দিই। 711-12 বলা হয়ে থাকে, মানে 711 কিংবা 712 এই সালে সিন্ধু প্রদেশ জয় করেন। সিন্ধু অ্যাটাক করেন কে? সিন্ধু জয় করেন, আচ্ছা সিন্ধু জয় করেন, খেয়াল আসছে না গো নাম, কখনো কখনো আর কি এরকম মাইন্ড থেকে আউট হয়ে যায়। সিন্ধু প্রদেশ জয় করেন, আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে আবার মনে পড়লে পরে বলে দেবো, চলো। মাঝে মধ্যে এরকম অমিট হয়ে যায়, একবার রিভিশন দিয়ে নি তাহলে। 1398 নাসিরউদ্দিন মোহাম্মদ যখন মানে তুগলক বংশের রাজা ছিলেন, সেই সময় অ্যাটাক করেছিলেন তৈমুর লং। ঠিক আছে, চেঙ্গিজ খান 1221 সালে অ্যাটাক করছেন, তখন কে ছিলেন? দাস বংশের রাজত্ব চলছিল। কে রাজা ছিলেন? ইলতুৎমিশ, মানে সুলতান ছিলেন ইলতুৎমিশ। 1761 সালে আহমদ শাহ আবদালি অ্যাটাক করছেন, এবং তৃতীয় পানিপথের যুদ্ধ হচ্ছে 1761 এবং মারাঠাদের সাথে যুদ্ধ হচ্ছে। আর মোগল সম্রাট তখন ছিলেন শাহ আলম দ্বিতীয়। ঠিক আছে, শাহ আলম দ্বিতীয় সম্বন্ধে আরেকটা জিনিস আমরা জানি, যে তোমার কি বলে ওটাকে, বক্সারের যুদ্ধ। বক্সারের বক্সারের যুদ্ধ কত হয়েছিল? 1764। দেখো 3 বছরের মাত্র ডিফারেন্স। সেই বক্সারের যুদ্ধের সময় আমরা জানি শাহ আলম টু হয়েছিল। ঠিক আছে, মীর কাসিম, শাহ আলম টু আর তোমার অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, এই 3জন মিলে। ঠিক আছে, তার সাথে অযোধ্যার সুজাউদ্দৌলা, এই নামটা একটু লিখে দিলাম, একটু মনে রেখে দেবে, মানে খাতায় নোট ডাউন করে নেবে, সুজাউদ্দৌলা। ঠিক আছে, সুজাউদ্দৌলা, তার সাথে শাহ আলম দ্বিতীয় আর হলো মীর কাসিম।
মীর কাসিম। এদের সাথে তোমার ইংল্যান্ড মানে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। ওকে, 1764। শাহ আলম 2 আবার পানিপথের তৃতীয় যুদ্ধ যখন, তখনও শাহ আলম 2 ছিল 1761। আহমদ শাহ আবদাল্লি। এর আরেকটা নাম তোমার পরীক্ষায় পড়ে, এর তোমার টাইটেল ছিল দুররানি। দুররানি নামে পরিচিত ছিল আহমদ শাহ আবদালী। ওকে, আর নাসিরুদ্দিন সরি নাদির শাহ 1739 সালে ভারত আক্রমণ করে, তখন মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ। ওকে, হ্যাঁ মনে পড়ে গেছে, বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিম, বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিম তোমার সিন্ধু দেশ জয় করেন। কার এগেনস্টে যুদ্ধ করেছিলেন? দাহিরের এগেনস্টে। দাহিরের এগেনস্টে যুদ্ধ করে সিন্ধু দেশ জয় করেন 711-12 খ্রিস্টাব্দে। ওকে, চল পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন এখান থেকে রয়েছে, চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ 1915, 17, 19, 20। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ। চম্পারণ কোথায় অবস্থিত? বিহারে। কে নেতৃত্ব দিয়েছিলেন? গান্ধীজি নেতৃত্ব দেন। গান্ধীজি নেতৃত্ব দেন এই চম্পারণ সত্যাগ্রহ। গান্ধীজি সম্বন্ধে কিছু পয়েন্ট পরীক্ষায় অবশ্যই পরীক্ষায় আসে, বেশিরভাগ পরীক্ষায় এসে থাকে, সেগুলো একটু জানবো। 1969 2রা অক্টোবর, 2 অক্টোবর জন্মগ্রহণ করেন। 2রা অক্টোবর 1969 সালে জন্মগ্রহণ করেন। জন্ম যখন বলে নিলাম, মৃত্যুটা অবশ্যই বলে নেব। 1948 ভারত স্বাধীন হচ্ছে 1947-এ। 1948 30 জানুয়ারি, 30 জানুয়ারি তাকে হত্যা করছে কে? নাথুরাম গডসে। নাথুরাম গডসে, নাথুরাম গডসে গুলি করে হত্যা করেন 1948 সালে। এবার এই 30শে জানুয়ারিকে এই জন্য আমরা কি বলে পালন করি? মার্টায়ার ডে। মার্টায়ার ডে, ঠিক আছে। মার্টায়ার ডে হিসাবে ভারতবর্ষে পালিত হয় 30শে জানুয়ারি। 2রা অক্টোবর ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে। ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে হিসাবে তোমার পালিত হয় 2রা অক্টোবর, এবং তার সাথে অবশ্যই আমাদের দেশে আমরা গান্ধী জয়ন্তী হিসেবে পালন করি 2রা অক্টোবর, গান্ধীজির জন্মদিনকে। এবার দেখো, গান্ধীজি 1915 সালে 9 জানুয়ারি, 9 জানুয়ারি ভারতে ফিরে আসছে, ভারতে ফিরে আসছেন, এবং সেই দিনটাকে, এই দিনটাকে আমরা কি হিসেবে পালন করি? এনআরআই ডে, নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডে হিসেবে পালন করি এই 9 জানুয়ারিকে। ঠিক আছে, গান্ধীজি যেহেতু সেই দিন ভারতবর্ষে ফিরে আসছেন সেই দিনটাকে 9 জানুয়ারি। ঠিক আছে, এবার গান্ধীজি সম্বন্ধে আরো কয়েকটা জিনিস আমরা জানবো, যে গান্ধীজি একমাত্র আইএনসির বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেন কোথায়? বেলগাম। বেলগাম অধিবেশন, সালটাও মনে রাখতে হবে। অধিবেশন কবে? 1924 সালে। 1924 সালে বেলগাঁও অধিবেশনে গান্ধীজি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেন। এই গেল তোমার। এরপর হলো তোমার, আচ্ছা আর কি বলবো গান্ধীজি থেকে, হ্যাঁ 1917 সালে, 1917 সালে আমরা বললাম চম্পারণ সত্যাগ্রহ। এই চম্পারণ সত্যাগ্রহের পরই গান্ধীজিকে মহাত্মা টাইটেল দিয়েছিলেন। কে দিয়েছিলেন মহাত্মা টাইটেল? দিয়েছিলেন আর.এন. টেগর, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি দিচ্ছেন? এই মহাত্মা উপাধি দিচ্ছেন গান্ধীজিকে। ঠিক আছে, আরেকটা 1944 সালে, 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, তার আগের বছর 1944 সালে গান্ধীজিকে রাষ্ট্রপিতা, রাষ্ট্রপিতা বা ফাদার অফ নেশন কে বলছেন? নেতাজি বলছেন। নেতাজি বলছেন 1944 সালে রাষ্ট্রপিতা। এই গেল এখান থেকে পয়েন্ট, গান্ধীজি সম্বন্ধে মেন পয়েন্ট গুলো। হ্যাঁ, আরো দু একটা জেনে নেব। দেখো 1919 সালে, 1919 সালে কাইজার, কাইজার ই হিন্দ উপাধি কে দিচ্ছে? ব্রিটিশরা গান্ধীজিকে 1919 সালে, সরি 1914 সালে কাইজার ই হিন্দ উপাধি দিচ্ছে। কাইজার ই হিন্দ 1914 সালে তিনি পাচ্ছেন, আর 1919 সালে তিনি ত্যাগ করছেন। কখন? খিলাফত আন্দোলনের সময় ত্যাগ করছেন। অনেক সময় দেওয়া থাকে যে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের জন্য দেওয়া হয়, কিন্তু জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের জন্য নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো কাইজার ই হিন্দ এই উপাধি ত্যাগ করছেন 1919 সালেই তিনি উপাধি ত্যাগ করছেন খিলাফত আন্দোলনের সময়। ওকে, 1919 সালে, আর পেয়েছিলেন 1914 সালে। ঠিক আছে, এই দুটো মনে রাখলাম। আর 1920 সালে অসহযোগ আন্দোলন চালু করছেন, অসহযোগ আন্দোলন চালু করছেন 1920। ঠিক আছে, ফার্স্ট তোমার আগস্ট, 1ম আগস্ট থেকে চালু করছেন অসহযোগ আন্দোলন 1920।
কিন্তু এই অসহযোগ আন্দোলন চৌরি চৌরার ঘটনা দিয়ে শেষ হচ্ছে। চৌরি চৌরার ঘটনা হয়ে যাওয়ার পর আর কি শেষ করে দিয়েছে। চৌরি চৌরার যে হত্যাকাণ্ড সেটা হচ্ছে তোমার কত গো, 5 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি 1922 সাল। 1922 সালে 5 ফেব্রুয়ারি চৌরি চৌরার ঘটনা হচ্ছে। এই সালটা মানে ডেটটা মনে পড়ে, পরীক্ষায় পড়ে আর কি, 5 ফেব্রুয়ারি। তার 7 দিন পর অসহযোগ আন্দোলন তাহলে সমাপ্ত হয়ে যাচ্ছে কত, 5 আর 7 যোগ করলে 12 ফেব্রুয়ারি। 12 ফেব্রুয়ারি তোমার 1922 সালে তোমার সমাপ্ত হয়ে যাচ্ছে কে, অসহযোগ আন্দোলন সমাপ্ত হয়ে যাচ্ছে। এবার 1930 সালে, 1930 সালে তোমার আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলন। আর 1942 সালে তোমার আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। ওকে। আর তোমার গান্ধীজি তোমার 3টে আর কি পেপার পাবলিশ করতেন। প্রথমে হলো একটা তো ইন্ডিয়ান ওপিনিয়ন, প্রথমটা হলো ইন্ডিয়ান ওপিনিয়ন, ইন্ডিয়ান ওপিনিয়ন। তারপর হলো ইয়ং ইন্ডিয়া, ইয়ং ইন্ডিয়া। তারপর হলো তোমার হরিজন, হরিজন। ঠিক আছে। এই হরিজনটার কবে সালটা মেনলি পরীক্ষায় পড়ে 1933 থেকে, 1933 থেকে তোমার 42 পর্যন্ত হরিজন পত্রিকা। ঠিক আছে, 1933 থেকে 42 পর্যন্ত হলো হরিজন। আর ইন্ডিয়ান ওপিনিয়ন হলো, দেখো ইন্ডিয়ান ওপিনিয়ন 1903 থেকে 15, 1903 থেকে 15 হলো ইন্ডিয়ান ওপিনিয়ন। আর ইয়ং ইন্ডিয়া যেটা 1919 থেকে, 1919 তোমার তোমার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হচ্ছে, রাওলাট আইন হচ্ছে 1919। এবং 1919 থেকে কত পর্যন্ত, 1931 পর্যন্ত ইয়ং ইন্ডিয়া। ইয়ং ইন্ডিয়া বন্ধ করে দেওয়ার পর সেটারই আর কি ভার্সন তৈরি চালু করছেন 2 বছর পর 1933 সালে হরিজন নামে। এগোটা তোমাকে মনে রাখতে হচ্ছে পয়েন্ট। এখান থেকে কি কি বললাম, 1969 সালে 2রা অক্টোবর গান্ধীজি জন্মগ্রহণ করছেন, যে কারণে 2রা অক্টোবরকে ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে হিসাবে পালন করা হয় এবং আমরা আমাদের ভারতবর্ষে পালন করি গান্ধী জয়ন্তী নামে। তিনি মৃত্যুগ্রহণ কবে করছেন, 1948-এর 30শে জানুয়ারি। নাথুরাম গডসে তাকে গুলি করে হত্যা করছে 30শে জানুয়ারি দিনটিকে, এই জন্য আমরা মার্টার ডে হিসাবে পালন করে থাকি। ওকে। 1915 সালের 9 জানুয়ারি তিনি ভারতবর্ষে ফিরে আসছেন, ভারতবর্ষে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসছেন, যে কারণে এই 9 জানুয়ারিকে এনআরআই ডে হিসাবে আমরা পালন করি, নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডে হিসাবে পালন করি এই 9 জানুয়ারিকে। এই গেল। এবার তিনি একমাত্র আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেন বেলগাঁও অধিবেশনে। বেলগাঁও অধিবেশন কবে হয়েছিল, সালটা মনে রাখতে হবে, 1924 সালে। ওকে। গান্ধীজি এবার 1930 টোটাল ইয়েটা দেখবো। 1917-তে হলো চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে। এবার চম্পারণ চলে গেল 1917। 1919-এ তোমার খিলাফত আন্দোলন, খিলাফত আন্দোলন হলো 1919। আর 1920-তে তোমার 1 আগস্ট বললাম, 1 আগস্ট অসহযোগ আন্দোলন চালু হচ্ছে এবং শেষ হচ্ছে 12 ফেব্রুয়ারি 1922 সালে। 1922-এর 5ই ফেব্রুয়ারি কি হচ্ছে, চৌরি চৌরা ঘটনা হচ্ছে এবং তার প্রতিবাদে গান্ধীজি কি করছেন, অসহযোগ আন্দোলন তুলে নিচ্ছেন। এবং গান্ধীজির এটা বিশাল বড় ভুল এই বলে নেতাজি আর কি আখ্যায়িত করেছিলেন। এবার দেখো 1919-এর খেলাফত আন্দোলনের সময় গান্ধীজি কি করলেন, কাইজার ই হিন্দ এই উপাধিটা ত্যাগ করছেন। কবে পেয়েছিলেন, 1914 সালে। 1919 সালে তোমার যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হচ্ছে 1919-এ, জালিয়ানওয়ালাবাগ এটা 1919-এ হচ্ছে। আর এর প্রতিবাদে তোমার কে, আর এন টেগর, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আর এন টেগর কি করছেন, তার যে নাইটহুড উপাধি সেটা তিনি ত্যাগ করে দিচ্ছেন। এই গেল। এবার 3টে পত্রিকা সেটা মনে রাখতে হবে। ইন্ডিয়ান ওপিনিয়ন সালটা তোমার বলে দিচ্ছি, 1903 থেকে 1915। ইয়ং ইন্ডিয়া 1919 থেকে 1931। আর হরিজন যেটা সব থেকে মনে রাখতে হবে সালটা, 1933 সালে হরিজন পত্রিকা তিনি পাবলিশ করেন। ওকে। এই ছিল তোমার টোটাল পয়েন্ট গান্ধীজি থেকে। চলো পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন রয়েছে, আচ্ছা টাইম রয়েছে, ওকে। কোন প্রকার বায়ু প্রবাহকে ডাক্টার্স উইন্ড বলা হয়? খুব ভালো প্রশ্ন। উইন্ড মানে স্থানীয় বায়ু থেকে এই কোশ্চেন কিন্তু প্রায়ই এসে থাকে। কোন প্রকার বায়ু প্রবাহকে কি বলা হয়, ডাক্টার্স উইন্ড বলা হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে হারমাট্টান। হারমাট্টানকে বলা হয় তোমার ডাক্টার্স উইন্ড। এটা কোথায় প্রবাহিত হয়, নাইজেরিয়া, নাইজেরিয়া।
ঠিক আছে, এটা একটা উষ্ণ বায়ু, ডাক্টার্স উইন্ড হলো একটা উষ্ণ বায়ু, উষ্ণ বায়ু। লাস্ট অপশন যেটা রয়েছে চিনুক, একে বলা হয় তুষার ভক্ষক, তুষার ভক্ষক বা স্নো ইটার। স্নো মানে হলো তুষার, আর ইটার যে খেয়ে নেয়, ঠিক আছে। স্নো ইটার বা তুষার ভক্ষক বলা হয় চিনুককে। কোথায় প্রবাহিত হয়? ইউএসএ অ্যান্ড কানাডা। ইউএসএ আর কানাডাতে প্রবাহিত হয় চিনুক, যাকে তুষার ভক্ষক। এই দুটো পরীক্ষায় খুবই আসে। এছাড়াও কিছু কিছু পরীক্ষায় তোমার আসতে পারে, যেমন হলো তোমার সামুন, সামুন, তারপর রয়েছে খামসিন। সামুন হলো তোমার ইরানে, ইরানে প্রবাহিত হয় সামুন। খামসিন প্রবাহিত হয় মিশর, মিশরের খামসিন, ঠিক আছে। হারমাট্টান তো বললাম নাইজেরিয়া। আর ব্লিজার্ড, ব্লিজার্ড রয়েছে, ব্লিজার্ড হলো তোমার চিনুকের অপোজিট, ঠিক আছে, ইউএসএ এবং কানাডা। এটা ব্লিজার্ড এই জন্য বলা হচ্ছে কারণ ব্লিজার্ড বলতে ঠান্ডা হাওয়াকে বোঝায়, যার ফলে আর কি তুষার পড়বে, ঠিক আছে, সেটাকে বলছে ব্লিজার্ড। সেটা ইউএসএ কানাডাতে প্রবাহিত হয়, তার অপোজিট হলো চিনুক, এইটা গেল। আর ল্যাভেন্টার বলে একটা পরীক্ষায় পড়ে, ল্যাভেন্টার, ল্যাভেন্টার, ঠিক আছে। এই ল্যাভেন্টার হলো তোমার স্পেন, স্পেনে প্রবাহিত হয় ল্যাভেন্টার। আচ্ছা, মিস্ট্রাল আর একটা পড়ে, মিস্ট্রাল হলো ফ্রান্স, ফ্রান্সের মিস্ট্রাল, মিস্ট্রাল হলো ফ্রান্স, ঠিক আছে। এ কটা একটু মনে রাখতে হবে। কি কি বললাম? ডক্টরস উইন্ড বলা হচ্ছে হারমাট্টানকে, যেটা নাইজেরিয়াতে, নাইজেরিয়ার সাথে তোমার বলতে পারো, আচ্ছা, নাইজেরিয়া এবং ঘানাও বলতে পারো, ঘানার কিছুটা অংশ প্রবাহিত হয়। মেনলি নাইজেরিয়াতে প্রবাহিত হয় এই তোমার ডক্টরস উইন্ড, হারমাট্টান, ঠিক আছে। এবার ল্যাভেন্টার কি বললাম? ল্যাভেন্টার বললাম আমরা এখানে স্পেন, ল্যাভেন্টার হয়ে গেল স্পেন। আর চিনুক বললাম তুষার ভক্ষক বলা হয়, এটা বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে যে তিনুক তুষার ভক্ষক কাকে বলা হয়, তাহলে হয়ে যাবে চিনুক, চিনুক বা স্নো ইটার। আচ্ছা, তুষার ভক্ষক বা স্নো ইটার হলো চিনুক, যেটা ইউএসএ এবং কানাডাতে প্রবাহিত হয়। খামসিন কোথায়? খামসিন বললাম মিশরের, সামুন বললাম ইরানের, মিস্ট্রাল, মিস্ট্রাল হলো ফ্রান্সের, ব্লিজার্ড ইউএসএ কানাডা, ল্যাভেন্টার স্পেন। এ কটা মেনলি পরীক্ষায় তোমার আসে, এই কটা একটু মনে রাখতে হবে, খাতায় নোট ডাউন করে নেবে। চলো পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন রয়েছে কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কানহা জাতীয় উদ্যান অবস্থিত তোমার, কানহা হলো মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে অবস্থিত হলো কানহা জাতীয় উদ্যান। এবার জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক থেকে বেশ কিছু পয়েন্ট আমরা করব। ন্যাশনাল পার্ক, ফার্স্ট ন্যাশনাল পার্ক 1936 সালে, 1936 সালে প্রথম ন্যাশনাল পার্ক, নাম কি? হেইলি, হেইলি ন্যাশনাল পার্ক। যার পরবর্তীকালে নাম চেঞ্জ করা হচ্ছে 1970 সালে, 1970 সালে নাম চেঞ্জ করা হচ্ছে কি? জিম করবেট ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে অবস্থিত এই জিম করবেট ন্যাশনাল পার্ক, যার আগের নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, যেটা প্রথম ভারতবর্ষের ন্যাশনাল পার্ক 1936। এবার বৃহত্তম, বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটা? বৃহত্তম ন্যাশনাল পার্ক হলো তোমার আচ্ছা, হেমিস ন্যাশনাল পার্ক, হেমিস ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এই হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জম্মু এন্ড কাশ্মীর, জম্মু কাশ্মীরে অবস্থিত হেমিস ন্যাশনাল পার্ক। এবার যদি বলি ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক, তাহলে হয়ে যাবে তোমার, আচ্ছা, ক্ষুদ্রতমটা হলো ক্ষুদ্রতম, আচ্ছা, ক্ষুদ্রতম হলো সাউথ বাটন, সাউথ বাটন, সাউথ বাটন ন্যাশনাল পার্ক। এটা রয়েছে তোমার আন্দামান ও নিকোবর, আন্দামান ও নিকোবর। এটা ভারতবর্ষের ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা পরীক্ষায় পড়ে যে পৃথিবীর প্রথম, পৃথিবীর প্রথম ন্যাশনাল পার্ক, তাহলে হয়ে যাবে ইয়েলোস্টোন, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। এটা তোমার ইউএসএ তে অবস্থিত, ইউএসএ এর প্রথম ন্যাশনাল পার্ক, এবং সেটাই হলো পৃথিবীর প্রথম ন্যাশনাল পার্ক, নাম ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ওকে, আর ভারতবর্ষের ক্ষেত্রে বললাম হেনলি ন্যাশনাল পার্ক। এছাড়া আর কিছু তোমার যেমন বলবো ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক, এটা তোমার তামিলনাড়ুতে অবস্থিত। রাজীব গান্ধীর নামে অনেকগুলো রয়েছে, তার মধ্যে রিসেন্টলি একটা নাম চেঞ্জ হয়েছে, রাজীব গান্ধী, যেটা আসামে ছিল,
রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। আসামে যেটা ছিল সেটা নাম চেঞ্জ করে কি করা হয়েছে, ওরাং। এইটা মনে রাখতে হবে, ওরাং ন্যাশনাল পার্ক। ঠিক আছে, রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে, আসাম সরকার চেঞ্জ করে দিয়েছে রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। এবার রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক রামেশ্বরম, যেটা রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক রামেশ্বরম, এটা পরীক্ষায় আসে, রামেশ্বরম। এটা হলো তোমার অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে এই রামেশ্বরম রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক এটা অবস্থিত। এবার গান্ধী পরিবার থেকে আরেকটা রয়েছে সঞ্জীব গান্ধী, সঞ্জয় গান্ধী, সরি সঞ্জয় গান্ধী। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক যেটা, সেটা অবস্থিত মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে এই সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। এবার আরেকটা মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীটাও মনে রাখতে হবে, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, এটা মেরিন ন্যাশনাল পার্ক, এটা অবস্থিত আন্দামান নিকোবরে, আন্দামান ও নিকোবর, নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, আরেকটা রয়েছে তোমার নাম দিয়ে রানী লক্ষ্মীবাই, রানী লক্ষ্মীবাই ন্যাশনাল পার্ক, মেরিন ন্যাশনাল পার্ক, এটাও মেরিন ন্যাশনাল পার্ক, এটা অবস্থিত তোমার আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে, আরেকটা রয়েছে সেলিম আলী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেলিম আলী ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক। এইখান থেকে দুটো প্রশ্ন আছে, এই জন্য এটা আর কি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এবং দুটো আলাদা আলাদা জায়গায়, একটা সেলিম আলী ন্যাশনাল পার্ক আর একটা হলো বার্ড স্যাংচুয়ারি, সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি। সেলিম আলী ন্যাশনাল পার্ক যেটা, সেটা জম্মু এন্ড কাশ্মীর, আর যেটা বার্ড স্যাংচুয়ারি এটা হলো তোমার গোয়া। এই দুটো মনে রাখতে হবে। তাহলে এখান থেকে কি কি বললাম, 1936 সালে ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক যেটা হেইলি ন্যাশনাল পার্ক, যার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে 1970 সালে, নাম রাখা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। ওকে, এটা কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত। বৃহত্তম ন্যাশনাল পার্ক ভারতবর্ষে কোনটা, হেমিস ন্যাশনাল পার্ক, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক কোনটা, সাউথ বাটন ন্যাশনাল পার্ক, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ওকে, এরপর গান্ধী পরিবার থেকে যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেব। ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক তামিলনাড়ুতে অবস্থিত। রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক একটা রিসেন্টলি নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেটা আসামে অবস্থিত ছিল, সেটার নাম চেঞ্জ করে রাখা আছে ওরাং ন্যাশনাল পার্ক। রাজীব গান্ধী রামেশ্বরম ন্যাশনাল পার্ক, যেটা পরীক্ষায় খুব পড়ে, সেটা হলো অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর রয়েছে তোমার সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, সেটা হলো মহারাষ্ট্রে অবস্থিত। এরপর রয়েছে তোমার মহাত্মা গান্ধী ন্যাশনাল মেরিন ন্যাশনাল পার্ক, সেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এরপর রয়েছে রানী লক্ষ্মীবাই মেরিন ন্যাশনাল পার্ক, এটাও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সেলিম আলী ন্যাশনাল পার্ক, এটা হলো জম্মু কাশ্মীর। আর সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি, এটা রয়েছে গোয়াতে। এই কটা জিনিস আমাকে মনে রাখতে হচ্ছে। আচ্ছা, কানহা বললাম, কানহা আর মানস এই দুটোর মধ্যে আমি যখন পড়াশোনা করতাম তখন আমার গুলিয়ে যেত। কানহা আর মানুষের মধ্যে, কানা হলো মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, মধ্য হলো যে মাঝারি, সে কানা, মানে যেদিকে যাবে সেদিকে মার খাবে। ঠিক আছে, আর মানস, মানস হলো আসাম। দেখো, ম আর স আছে, এখানে দেখো ম আর স আছে। ঠিক আছে, ম আর স দুটোতে রয়েছে, দুটো কমন, তাহলে মানস হয়ে গেল আসাম। এই দুটো কিন্তু একটু মানে আমার প্রবলেম হতো, আশা করি অনেকেরই হয়তো মানে এই দুটো নিয়ে সন্দেহ হয়। তো এই দুটো মনে রাখবে, কানহা হয়ে গেল তোমার মধ্যপ্রদেশ, মানস হয়ে গেল আসাম। এছাড়া গুজরাটের গির রয়েছে, গির রয়েছে গুজরাট, আহ গুজরাট। ঠিক আছে, তারপর রয়েছে তোমার বন্দিপুর, বন্দিপুর রয়েছে তোমার কর্ণাটক, কর্ণাটকের রয়েছে বন্দিপুর ন্যাশনাল পার্ক। আচ্ছা, এই মোটামুটি আর কি তোমার ন্যাশনাল পার্ক থেকে কভার হয়ে গেল। ঠিক আছে, এতগুলো আমরা এখান থেকে জানলাম। চলো পরের প্রশ্ন দেখবো, ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে এখন পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল তোমার ধান উৎপাদনে এখন প্রথম স্থান অধিকার করে। ঠিক আছে, আচ্ছা, গম উৎপাদনে, গম উৎপাদনে উত্তরপ্রদেশ অবস্থান করে। ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ কিন্তু পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। উত্তরপ্রদেশ গমে, তারপর রয়েছে তোমার আখ চাষে রয়েছে, আখ চাষে এবং দুধ উৎপাদনে। ঠিক আছে, এই দুধ উৎপাদনে আগে তোমার হরিয়ানা ছিল, সেখান থেকে কিন্তু বর্তমানে উত্তরপ্রদেশ এই ফার্স্ট স্টেট হিসাবে কিন্তু এটা ছিনিয়ে নিয়েছে রিসেন্টলি। তো এটা মনে রাখতে হবে, দুধ উৎপাদনে বর্তমানে কোন রাজ্য, উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশ কি কি বললাম, গম, আখ, দুধ। পশ্চিমবঙ্গ কি কি বললাম, পাট আর তোমার ধান। ঠিক আছে, এই গেল।
আর রয়েছে, হ্যাঁ, আরেকটা কটন বলতে পারো, কটন। আচ্ছা, কটন। এই কটন উৎপাদনে প্রথম স্থান অধিকার কে করে? তাহলে হয়ে যাবে গুজরাট। আগে এটা মহারাষ্ট্র ছিল, বর্তমানে গুজরাট তোমার টপ স্থান অধিকার করছে কটন উৎপাদনে। ওকে, চলো পরের পয়েন্ট দেখবো। পরের পয়েন্ট দেখবো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক, রাজ্য সড়ক, সরি, স্টেট হাইওয়ে, যেটা স্টেট হাইওয়ে, ওয়েস্ট বেঙ্গল স্টেট হাইওয়ে, এটা সব থেকে দীর্ঘতম কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে SH4, স্টেট হাইওয়ে 4। 4 নম্বর যেটা সড়ক হাইওয়ে, সেটা হলো সব থেকে বড় হাইওয়ে। ঠিক আছে, এটা হলো ঝালদা থেকে দীঘা পর্যন্ত, ঝালদা থেকে দীঘা পর্যন্ত বিস্তৃত, ঝালদা থেকে দীঘা পর্যন্ত। আর এটা হলো ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম হলো SH4A, 4 হয়ে গেল তোমার দীর্ঘতম, আর ক্ষুদ্রতম হয়ে যাচ্ছে 4A, তার সাথে A বসালে ক্ষুদ্রতম। তুলিন থেকে চাষমোড় পর্যন্ত, এইটা একটু মনে রাখবে, তুলিন থেকে চাষমোড়। ঠিক আছে, এই যেটা দীর্ঘতম সেটার তোমার দূরত্ব হলো 466 কিলোমিটার, আর এই ক্ষুদ্রতম যেটা, ক্ষুদ্রতম হলো 39 কিলোমিটার। ঠিক আছে, এবার সব থেকে বড় দীর্ঘতম, দীর্ঘতম NH, দীর্ঘতম NH কোনটা? তোমার 44, NH44, NH44 হলো দীর্ঘতম NH, আর ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম হয়ে যাবে 47A। ঠিক আছে, NH44 হয়ে গেল তোমার দীর্ঘতম, আর 47A হয়ে গেল ক্ষুদ্রতম। ঠিক আছে, আচ্ছা, আহ শ্রীনগর থেকে কল্যাণ, এটা তো আমরা সবাই জানি, মানে দীর্ঘতম যেটা একদম জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে, শ্রীনগর থেকে কন্যাকুমারী, তামিলনাড়ুর সেই একদম লাস্ট প্রান্ত কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত হলো এই তোমার NH44। আর NH47A যেটা ক্ষুদ্রতম, সেটা একটু মনে রাখবে, সেটা হলো কুন্দানুর, কুন্দা, কুন্দানুর থেকে তোমার ওয়েলিংটন, ওয়েলিংটন এই পর্যন্ত বিস্তৃত। এবার ন্যাশনাল হাইওয়ে দেখাশোনা কে করে? মানে টোল ট্যাক্স যে বসিয়ে রেখেছে ন্যাশনাল হাইওয়ের উপর, সেগুলো থেকে কালেকশন করা, ন্যাশনাল হাইওয়ে আর কি ঠিক টাইমে মেরামত করা, এইগুলো দেখাশোনা কে করে? NHAI। NHAI মানে হলো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এটা কবে তৈরি হয়? এটাও পরীক্ষায় পড়ে। এটা তৈরি হয় 1988 সালে, 1988 সালে NHAI তৈরি হয়। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার হয়ে যাবে দিল্লি, নিউ দিল্লি। ওকে, তাহলে এখান থেকে এতগুলো পয়েন্ট আমরা জানছি। পশ্চিমবঙ্গের দীর্ঘতম রাজ্য সড়ক হলো SH1, মানে WBSH1, SH বলতে স্টেট হাইওয়ে। ঠিক আছে, SH4 হলো দীর্ঘতম, যেটা ঝালদা থেকে দীঘা পর্যন্ত বিস্তৃত, 466 কিলোমিটার এর দৈর্ঘ্য। এবার SH4A যেটা, সেটা হলো ক্ষুদ্রতম, তুলিন থেকে চাষমোড় পর্যন্ত বিস্তৃত, এর দৈর্ঘ্য হলো 39 কিলোমিটার মাত্র। ওকে, এবার দীর্ঘতম NH হলো 44, 44 কোথা থেকে? শ্রীনগর, জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। আর ক্ষুদ্রতম হয়ে গেল 47, 47A, এই 47 কুন্দানুর থেকে ওয়েলিংটন পর্যন্ত বিস্তৃত। এবার এই যে NH, সেটা দেখাশোনা কে করে? তোমার NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1988 সালে, হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। ওকে, চলো পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন রয়েছে, স্বাধীন ভারতের মাথাপিছু গড় আয় কত ছিল? স্বাধীন ভারতের মাথাপিছু গড় আয় ছিল 225 টাকা। স্বাধীন ভারতের মাথাপিছু গড় আয় কত বললাম? 225 টাকা ছিল তোমার। অনেক ক্ষেত্রে এটা আর কি একটু চেঞ্জ করে দেওয়াও থাকে, 225 কিংবা 230 অনেক জায়গায় দেখতে পাবে, সেটাও কিন্তু ভুল নয়। ওকে, 225 টাকা। এবার আমরা দেখব তোমার ফার্স্ট যে মাথাপিছু আয় আর কি, ন্যাশনাল ইনকাম, ফার্স্ট ন্যাশনাল ইনকাম কে নির্ধারণ করেন? ইনকাম কে নির্ধারণ করেন? দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজি, নৌরোজি। ওকে, এই দাদাভাই নৌরোজি তোমার কবে? 1867 থেকে 68, 1867-68 এই সালে আর কি এনে মানে ভারতের ন্যাশনাল ইনকাম করে নির্ণয় করেন। এবং তখন পার ক্যাপিটা, পার ক্যাপিটা ইনকাম কত ছিল, বা মাথা পিছু আয় কত? পার ক্যাপিটা ইনকাম ছিল তোমার 20 টাকা। ওকে, এরপর তোমার সায়েন্টিফিক, এটা তো তোমার গেল টোটাল, মানে
মানে ফার্স্ট টাইম, একদম ফার্স্ট টাইম কে নির্ধারণ করলেন, তাহলে দাদাভাই নওরোজি 1867-68 সালে। এবার পার ক্যাপিটা তখন ছিল 20 টাকা। এরপর সায়েন্টিফিক মানে ফার্স্ট সায়েন্টিফিক মেথডে ন্যাশনাল ইনকাম কে নির্ণয় করলেন? এটা হলো ভি কে রাও। ঠিক আছে, এটা তোমার নির্ণয় করা হলো 1931-32 সালে। 1931-32 সালে তোমার পার ক্যাপিটা ইনকাম কত ছিল তখন? তখন ছিল 77.9 টাকা। ওকে, মানে 78 টাকার কাছাকাছি, 77.77 টাকা 90 পয়সা পার ক্যাপিটা ইনকাম ছিল। এইগুলো একটু মনে রাখতে হবে। ভারত স্বাধীনের সময় 1947-48 সময় আর কি পার ক্যাপিটা ইনকাম ছিল 225 টাকা, অনেক সময় মন্বান্তরে লেখা থাকে, মানে মতান্তরে 230 টাকা। এবার ফার্স্ট টাইম যখন ন্যাশনাল ইনকাম দাদাভাই নওরোজি নির্ধারণ করলেন 1867-68 দিয়ে, তখন পার ক্যাপিটা ছিল 20 টাকা। আর ফার্স্ট সায়েন্টিফিক মেথডে যখন পার ক্যাপিটা ইনকাম বের করা হলো, সেটা হলো 1931-32 কে করলেন? ভি রাও। ওকে, তখন পার ক্যাপিটা ছিল 77.9। এবার এটা কে নির্ধারণ করে থাকে? সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, ফুল ফর্ম সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। কবে তৈরি হয় এটা পরীক্ষায় আসে? 1955 সালে তৈরি হয়। 1955 সালে তৈরি হয়। ওকে, আর এর সাথে আরেকটা সংগঠন রয়েছে এনএসএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল আচ্ছা, এনএসএসও ফুল ফর্ম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এনএসএসও কি করে? তথ্য কালেক্ট করে বা নমুনা কালেক্ট করে। আর সিএসও তোমার পার ক্যাপিটা এবং টোটাল আয় আর কি নির্ধারণ করে। সিএসও কবে প্রতিষ্ঠিত হয় এটা পরীক্ষায় পড়ে? 1955 সালে। ওকে, চলো পরের প্রশ্ন দেখবো। কার্বোরেন্ডাম কি? কার্বোরেন্ডাম হলো বোরন কার্বাইডকে, সরি সিলিকন কার্বাইড, সিলিকন কার্বাইডকে বলা হয় কার্বোরেন্ডাম, সিলিকন কার্বাইড। ঠিক আছে, এই সিলিকন কার্বাইড যেটা রয়েছে, এটা হলো পৃথিবীর সব থেকে কঠিনতম বস্তু, কঠিনতম বস্তু। ঠিক আছে, এই কার্বোরেন্ডাম তোমার আর কি সিলিকন কার্বাইড, এটা কঠিনতম বস্তু আমরা জানলাম। আর কঠিনতম মৌল যদি বলা হয় তাহলে হয়ে যাবে তোমার হীরক, হীরক হয়ে যাবে। হীরক শুধুমাত্র কার্বন নিয়ে গঠিত। ওকে, আর পটাশ অ্যালাম, যেটা লাস্ট অপশন দেখতে পাচ্ছ, পটাশ অ্যালাম যেটা, সেটা হলো KAlSO4 টুইস, KAlSO4 টুইস 12H2O। এটা অনেক সময় লেখা থাকে, আবার অনেক জায়গায় লেখা থাকে দেখবে K2SO4, তারপর Al2SO4, Al2SO4 thrice, তারপর লেখা থাকে 24H2O। ঠিক আছে, এই দুটোই সংকেত হতে পারে, জাস্ট এটাকে মানে 2 দিয়ে ভাগ করে দিলে পরে এই সংকেতটা চলে আসবে, KAlSO4 টুইস 12H2O, অথবা তোমার K2SO4 Al2SO4 টুইস thrice, আর তার সাথে 24 অণু জল 24H2O। এটা হলো পটাশিয়াম, যেটাকে আমরা নরমাল ভাষায় ফিটকিরি বলে থাকি। ফিটকিরি, ফিটকিরি কি কাজে ব্যবহৃত হয়? জল পরিশোধনে ব্যবহৃত হয়, জল পরিশোধনে ব্যবহৃত হয় তোমার ফিটকিরি। ওকে, চল পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন কি রয়েছে? সরি, পরের প্রশ্ন দেখো। তেলে জল হলো এক প্রকার অ্যারোসল ফোম ইমালশন সল। সঠিক উত্তর হয়ে যাবে ইমালশন। দেখো, এখানে বেশ কতগুলো জিনিস রয়েছে, আমাকে প্রথমে জানতে হবে। আচ্ছা, টাইম কত হলো একটু দেখে নেব। ওকে, তেলে জল হলো এক প্রকার ইমালশন। ইমালশন জলে তেল বা তেলে জল দুটোই যখন লিকুইড, তখন সেটাকে আমরা বলছি ইমালশন। ইমালশনের দুটো ভাগ, একটা তেলে জল আর একটা হলো জলে তেল, জলে তেল। ঠিক আছে, এবার আর কিছু কিছু যেগুলো ভাগ রয়েছে, সল, জেল আর ইমালশন, এই তিনটে মেনলি ভাগ রয়েছে ইমালশন। ঠিক আছে, ইমালশন তো জেনে নিলাম, তেলে জল জলে তেল দুটোই যেখানে লিকুইড। এবার সল কখন বলবো? সল মানে হলো তরলে কঠিন, মানে মাধ্যম যার মধ্যে ছড়িয়ে থাকছে সেটা হলো তরল মাধ্যম, আর যেটা ছড়িয়ে থাকছে সেটা হলো কঠিন। জেল ঠিক তার উল্টোটা, জেল হলো তোমার কঠিনে তরল। কঠিনে তরল মানে কঠিন মাধ্যমের মধ্যে কিছু তরল যেটা ভেসে থাকবে সেটা হলো জেল। ঠিক আছে, এবার অ্যারোসল, দেখো সল মানে বলেছি তরলে কঠিন, এখানে অ্যারো, অ্যারো মানে কি? অ্যারো মানে বাতাস, তার মানে বায়ুতে, বায়ুতে কঠিন,
বায়ুতে কঠিন দ্রব্য যখন ভেসে থাকবে সেটা হলো অ্যারোসল। যেমন ধরো ধাতুর পার্টিকেল কিংবা ধুলো বালি যখন বায়ু মাধ্যমে ছড়িয়ে থাকবে সেটা হলো অ্যারোসল। এই ছিল তোমার এখান থেকে আর কি মনে রাখতে হবে। হ্যাঁ, আর একটা কলয়েড পার্টিকেল, এগুলো কলয়েড পার্টিকেল, কলয়েড কণা, যেটা কলয়েড কণার বিস্তৃতি হিসাবে এগুলো ভাগ করা হয়, সল জেল ইমালশন এগুলো ভাগ করা হয়। এবার কলয়েড কণার ডায়ামিটার অনেক সময় চাই, মানে সরি রেডিয়াস, রেডিয়াস অনেক সময় চাই, রেডিয়াস হবে 10⁻⁻৯ থেকে 10⁻⁻6 মিটার। ঠিক আছে, 10⁻⁹ মিটার থেকে 10⁻⁻6 মিটার এটা রেডিয়াস হলে পরে সেই কণাটাকে কলয়েড ধরা হবে। ওকে, চল পরের প্রশ্ন ধরো। এটা কিন্তু পরীক্ষায় পড়ে, কলয়েড কণার রেডিয়াস, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু নোট ডাউন করে নেবে, একবারে যদি না হয় তাহলে বারবার ভিডিওটা দেখো, অবশ্যই উপকৃত হবে। চলো পরের প্রশ্ন দেখবো, ইএনটি ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করে? দেখো ইএনটি ডাক্তার এবং তার সাথে আরেকটা পরীক্ষা আসে দাঁতের ডাক্তাররা, দাঁতের ডাক্তার বা ডেন্টিস্ট, ঠিক আছে, দাঁতের ডাক্তার বা ডেন্টিস্ট এবং তার সাথে ইএনটি ডাক্তার, আই, নোজ আর থ্রোট, ঠিক আছে, নাক চোখ গলা আমরা বলে থাকি এর ডাক্তার। তো এই ইএনটি ডাক্তার কিংবা দাঁতের ডাক্তাররা দর্পণ ব্যবহার করে, এখানে কিন্তু লেন্স ব্যবহার করে না। কোন ধরনের দর্পণ ব্যবহার করে? সঠিক উত্তর হয়ে যাবে অবতল। এটাও তোমাকে মনে রাখতে হবে। আর কটা জিনিস আমি বলে দেব। মায়োপিয়া, মায়োপিয়া মানে হলো স্বল্প দৃষ্টি, যেটাকে স্বল্প দৃষ্টি বলা হয়। ঠিক আছে, মায়ো কথাটাও দেখো ছোট দুটো অক্ষর দিয়ে, তাহলে স্বল্প দৃষ্টি, স্বল্প দৃষ্টি মানে কাছের জিনিস দেখতে পাবে, দূরের জিনিস দেখতে পায় না। দূরের জিনিস না দেখতে পেলে কি লাগবে? কাছের জিনিস দেখার জন্য তো আমরা লেন্স ব্যবহার করি, মানে তোমার ওই কি বলে আতস কাঁচ ব্যবহার করি, আতস কাঁচ হলো উত্তল লেন্স। তাহলে দূরের জিনিস দেখতে গেলে তার অপোজিট লাগবে, তার মানে অবতল লেন্স ব্যবহার করব, অবতল লেন্স ব্যবহার করব। ঠিক আছে, এই মায়োপিয়া রোগের ক্ষেত্রে। এবার হাইপারমেট্রিপিয়া একটা রয়েছে, হাইপারমেট্রিপিয়া, মেট্রিপিয়া, ঠিক আছে, হাইপারমেট্রিপিয়া মানে হলো দূরদৃষ্টি, দূরদৃষ্টি। ওকে, মানে দূরের জিনিস দেখতে পাবে কিন্তু কাছের জিনিস দেখতে পাবে না, এক্ষেত্রে আমরা কি করব? উত্তল লেন্স ব্যবহার করব, উত্তল লেন্স ব্যবহার করব। ঠিক আছে, আর লেন্সের একক কি? লেন্সের, লেন্সের আর কি মানে ক্ষমতা, লেন্সের ক্ষমতার একক, ক্ষমতার একক, তাহলে হয়ে যাবে ডায়োপ্টার, ডায়োপ্টার। ঠিক আছে, লেন্সের ক্ষমতার একক হলো ডায়োপ্টার। তাহলে কি কি বললাম? ইএনটি ডাক্তার বা দাঁতের ডাক্তার এরা তোমার অবতল দর্পণ বা তোমার কনকেভ মিরর, অবতল মানে হলো কনকেভ, ঠিক আছে, কনকেভ মিরর ব্যবহার করে, কিন্তু দর্পণ ব্যবহার করে। ওকে, আর মায়োপিয়া এবং হাইপারমেট্রিপিয়ার ক্ষেত্রে আমরা লেন্স ব্যবহার করি। মায়োপিয়া মানে কাছের জিনিস দেখতে পাবো, দূরের জিনিস দেখতে পাবো না, সেক্ষেত্রে আমরা অবতল লেন্স বা কনকেভ লেন্স ব্যবহার করি। হাইপারমেট্রিপিয়া মানে দূরের জিনিস দেখতে পাই, কাছের জিনিস দেখতে পাই না, সেক্ষেত্রে উত্তল লেন্স বা কনভেক্স, এটা হলো কনভেক্স, কনভেক্স লেন্স ব্যবহার করি। আর লেন্সের ক্ষমতার একক হলো ডায়োপ্টার, ডায়োপ্টার, যেটাকে ক্যাপিটাল ডি দ্বারা ডিনোট করা হয়। ওকে, চলো পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন রয়েছে তোমার, শব্দের গতিবেগ কত? শব্দের গতিবেগ হয়ে যাবে 343 মিটার পার সেকেন্ড। 343 মিটার পার সেকেন্ড হলো শব্দের গতিবেগ। শব্দ তোমার 20 থেকে 20,000 হার্জ পর্যন্ত, 20,000 হার্জ পর্যন্ত আমরা কি, এটা আমাদের শ্রুতিগোচর শব্দ, শ্রুতিগোচর শব্দ। এই 20 থেকে 20,000 হার্জের মধ্যে যদি হয় তাহলে সেটা আমরা শুনতে পাবো। ঠিক আছে, এটা হলো শব্দের। আর বায়ুর মাধ্যমে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের গতিবেগ হলো 343 মিটার পার সেকেন্ড। এবার শব্দ তোমার কিন্তু শূন্য মাধ্যমে চলতে পারে না, শূন্য মাধ্যমে চলতে পারে না, চলতে পারে না। এবার দেখবো শব্দ কোন কোন ক্ষেত্রে শূন্য মাধ্যমে একদম চলতে পারবে না। প্রথমে তোমার আহ বায়ু মাধ্যমে, বায়ু মাধ্যমে থেকে তোমার বেশি হবে কিসে? তরল মাধ্যমে, আর তার থেকে কঠিন মাধ্যমে। ঠিক আছে, বায়ু মাধ্যমে যা স্পিড হবে তার থেকে তরল মাধ্যমে বেশি হবে, তার থেকে কঠিন মাধ্যমে সব থেকে বেশি শব্দের গতিবেগ হবে। বায়ু মাধ্যমে কত বললাম? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 343 মিটার পার সেকেন্ড। 20 থেকে 20,000 হার্জের মধ্যে হলে পরে সেই শব্দ আমরা শুনতে পাবো। আর শূন্য মাধ্যমে শব্দ একদম চলাফেরা করতে পারে না। এই সময় এই জন্য পরীক্ষা আছে, যদি চাঁদে কোনো কিছু বাস্ট হয় তাহলে পরে আমরা সেই আওয়াজ পৃথিবীর বুকে আসতে কতদিন টাইম লাগবে, কতক্ষণ টাইম লাগবে যদি প্রশ্ন আসে, আমরা কখনোই শুনতেই পাবো না। কারণ কি? শব্দ শূন্য মাধ্যমে যেতেই পারে না। এই গেল। এবার ম্যাক নাম্বার,
ম্যাক ম্যাক সংখ্যা বা ম্যাক নাম্বার এটা পরীক্ষা আসে। ম্যাক সংখ্যা মানে হলো কোনো কিছুর বেগ বাই হলো শব্দের বেগ, কোনো কিছু বেগ বাই শব্দের বেগ, শব্দের বেগ। আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু লাস্ট কোশ্চেন করতে বাধ্য হবে, কারণ এই মুহূর্তে আমার মানে টাইম হয়ে গেছে। ওকে, তো কোনো কিছুর বেগ বাই শব্দের বেগ এটা ম্যাক নাম্বার। ম্যাক নাম্বার এম দ্বারা ডিনোট করছি যদি লেস দেন 1 হয়। লেস দেন 1 হয় মানে এই কোনো কিছুর গতিবেগ যদি শব্দের গতিবেগের থেকে কম হয় তাহলে এটাকে আমরা আমরা বলবো সাবসনিক, সাবসনিক, ঠিক আছে। আর এম ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ট্রানসনিক, ট্রানসনিক। মানে শব্দের গতিবেগ আর বস্তুর গতিবেগ যদি সমান হয়ে যায় তাহলে পরে সেটাকে ট্রানসনিক বলবো। আর এম যদি গ্রেটার দেন 1 হয় এবং লেস দেন 5 হয়, লেস দেন 3 হয় তাহলে পরে এটাকে বলবো সুপারসনিক, সুপারসনিক, ঠিক আছে। আর আচ্ছা যদি এম ধরো গ্রেটার দেন অবশ্যই তোমার 3 কিন্তু লেস দেন 5 যদি হয় তাহলে এটাকে বলবো হাই সুপারসনিক, হাই সুপারসনিক। ওকে, আর যদি মানে এম যদি গ্রেটার দেন 5 হয় তাহলে হাইপারসনিক, হাইপারসনিক। এই কটা কিন্তু একটু মনে রাখতে হবে। ওকে, এখানে আজকের ক্লাস শেষ করলাম, কারণ আর বাকি কোশ্চেন গুলো পরের দিন আমি অবশ্যই করিয়ে দেবো। এখানে আর কিছু করার নেই, আমার টাইম হয়ে গেছে।